দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানকে পুরো ধ্বংস করে দিয়েছিল তা তো আমরা জানি। এই সময়ের পটভূমিতে একটি নতুন জাপানিজ মুভি বেরিয়েছিল গত বছর, আজ তাই আমরা এক্সপ্লেন করব গডজিলা -1। এটি একটি অ্যাকশন থ্রিলার প্লাস অ্যাডভেঞ্চারাস মুভি যা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। মুভি শুরুতে দেখি 1945 সালে একটা জাপানিজ হেলিকপ্টার, যা একটা যুদ্ধ বিমানও বলতে পারো, কোনো গন্ডগোলের কারণে জাপানের ওডো আইল্যান্ডে ল্যান্ড করে। এই আইল্যান্ডে যুদ্ধ বিমানগুলোকেই সারাই করা হতো। ওই হেলিকপ্টারটি যে চালাচ্ছিল তার নাম শিকিশিমা। সে বিমানকে সারাই করতে মেকানিকদের হাতে দিয়ে দেয়, কিন্তু মেকানিকরা ওতে কোনো গন্ডগোল খুঁজে পায় না, যা ওকে জানালে ও কোনো কিছু না বলেই সমুদ্রের ধারে চলে যায় আর ওখানে জলে অনেক মরা মাছ ভেসে আসতে দেখে। শিকিশিমা রাতে যখন বেস ক্যাম্পে ফিরে আসে তখন একটা বিশাল বড় জন্তুকে ওদের ওপর আক্রমণ করতে দেখে। ওখানেরই একজন মেকানিক জানায় এটা গডজিলা। তখন সবাই জানতে চায় মানে? ছেলেটি বলে, আমি বড়দের মুখে শুনেছিলাম যখন সমুদ্রে মরা মাছগুলো ওপরে উঠে ভেসে আসতে থাকে মানে গডজিলা সমুদ্রের নিচে সমস্ত ছোট মাছদের মেরে ফেলছে, তারপর ও মানুষদের ওপর অ্যাটাক করে। হেড মেকানিক সবাইকে বাংকারে লুকিয়ে যেতে বলে। বাংকারে সবাই চলে গেলে ওই হেড মেকানিক শিকিশিমাকে ওর যুদ্ধ বিমানে উঠে মেশিন গান চালাতে বলে, কিন্তু সবাই জানায় এত বড় প্রাণীকে কি মারা সম্ভব? তখন হেড মেকানিক বলে মেশিন গানের কাছে কেউ দাঁড়াতে পারবে না, ওটা দিয়েই ওকে মারা সম্ভব। শিকিশিমা পেছন দিক দিয়ে ওই যুদ্ধ বিমানে পৌঁছেও যায়, কিন্তু কিছুতেই গুলি চালাতে পারে না। ওর যেমন হাত পা অবশ হয়ে আসে। ওরা তো সবাই অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে ও কেন গান চালাতে পারছে না। তারপর দেখে গডজিলা আর কোনো দিকে না তাকিয়ে ওদের দিকেই এগিয়ে আসছে, তাই জন্য ওরা ওদের নিজেদের রাইফেল দিয়ে অ্যাটাক করা শুরু করে গডজিলার ওপর। কিন্তু তাতে তো গডজিলার কিছু হয় না, বরং আরো ক্ষেপে যায়, সবাইকে পিঁপড়ের মতো চেপটে মেরে ফেলে। তারপর মুখ দিয়ে আগুন বের করলে শিকিশিমা সমেত সবাই অজ্ঞান হয়ে যায়। সকালে যখন শিকিশিমার জ্ঞান আসে দেখে এক একটা লাশ জড়ো করে রাখছে একজন। শিকিশিমাকে দেখার পর সেই ছেলেটি উত্তর দেয়, কাল তুমি মেশিন গান চালাতে দেরি করলে বলে আজ সবার লাশ বিছিয়ে পড়লো, তোমার জন্য আজ সবাই মারা গেল। এইভাবে সিনটি এগোতে থাকে আর ওই শিকিশিমা একটা ফেরত জাহাজে চেপে টোকিওতে ফিরে আসে। বাড়ি ফিরে দেখে ওখানে সব লন্ডভন্ড হয়ে আছে, বাড়ি পুরো গুড়িয়ে গেছে যুদ্ধের জন্য। সেখানে ওর প্রতিবেশী একজন মহিলা ওকে দেখে বলে, তুমি পাইলট না, তুমি কিভাবে বেঁচে গেলে? তোমরা ঠিক করে লড়াই করতে পারোনি বলেই আজ আমাদের এই অবস্থা, আমার সন্তানরা আজ তোমার মতো সেনার জন্যই মারা গেল। ওই মহিলাটির নাম সুমিকো। সব শোনার পর শিকিশিমা ওর কাছে জানতে চায় তার মা বাবা বেঁচে আছে নাকি। মহিলাটি জানায়, না, তোমার বাড়ির কেউ বেঁচে নেই। পরদিন সকালে শিকিশিমা একটা দোকানে দাঁড়িয়ে খাবার খাচ্ছিল, সেই সময় একটি মেয়ে দৌড়ে আসছিল আর তার পিছনে চোর চোর বলে কিছু লোক দৌড়চ্ছিল। তাকে দেখে শিকিশিমা দাঁড় করাতে যাবে, মেয়েটি তার হাতে থাকা বাচ্চাটি শিকিশিমার হাতে দিয়ে পালিয়ে যায়। শিকিশিমা অনেকক্ষণ ওয়েট করার পরও মেয়েটি ফিরে আসে না। তারপর সেই বাচ্চাটিকে নিয়ে একটি গলির পথ ধরে যেতে থাকলে নির্জন জায়গায় মেয়েটি ওই ছেলেটিকে ধরে ফেলে। ছেলেটি জানতে চায়, আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি তোমার জন্য, তুমি এলে না কেন? মেয়েটি বলে, আমার নাম নরি, আমি ওখানে গেলে সবার মাঝখানে আমাকে তো আবার ধরে বেটাতো। শিকিশিমা বলে, তুমি কাজ করো না কেন? কাজ করলেই তো হয়, তাহলে চুরি করতে হয় না। আর তোমার বাড়ির লোকজন কোথায়? নরি জানায়, আমার বাড়ির কেউ নেই, সবাই মারা গেছে। তোমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ডও নেই, আমার বিয়ে হয়নি। তা শুনে যখন এগোতে যাবে শিকিশিমা, তার পেছন পেছন নরি আসতে থাকে। তাকে দেখে বলে, তুমি কি আমার সাথে যাচ্ছ নাকি? তখন মেয়েটি জানায়, আমি এই বাচ্চা নিয়ে আবার কোথায় যাবো এই যুদ্ধের মধ্যে। তারপর থেকে মেয়েটি শিকিশিমার বাড়িতেই থাকতে শুরু করে। পরদিন যখন শিকিশিমা কাজের খোঁজে যাচ্ছে, তার প্রতিবেশী সুমিকো জিজ্ঞাসা করে, আচ্ছা ওই মেয়েটি এসেছে, ও কি তোমার বউ? সারা রাত ধরে বাচ্চাটিকে দেখছে না কেন? সারা রাত ধরে কাঁদছে। শিকিশিমা জানায়, ওই বাচ্চাটা ওই মেয়েটির না, আর মেয়েটিও আমার বউ না। আসলে ওদের যাওয়ার জায়গা নেই আর আমার বাড়িতে থাকার কেউ নেই, তাই ও আমার কাছেই আছে। তখন সুমিকো জানায়, বাচ্চাটিকে খেতে টেতে দিচ্ছে না নাকি সারা রাত ধরে কাঁদছে? আর কোনো উত্তর দেয় না। দয়াবশত সুমিকো ওই মেয়েটির কাছে যায় আর বাচ্চাটিকে নিয়ে ওর কাছে থাকা দুধ খাইয়ে দেয় আর বলে, যাক, এই দুধটা তো কারো কাজে লাগলো। আসলে ওই দুধটি ওর সন্তানের ছিল। বাকি দুধ নরিকে দিয়ে বলে, এটা দিয়ে তুমি ওকে পায়েস খাইয়ে দিও। আসলে রাতে নরি শিকিশিমাকে জানিয়েছিল এই বাচ্চাটির মা ওর হাতে দায়িত্ব দিয়ে বলে গেছে মারা যাওয়ার আগে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে বাচ্চাটিকে দেখো, তাই আমি বাচ্চাটিকে ছাড়তে পারছি না। শিকিশিমা বলেছিল, তুমি খুব ভালো মানুষ যে এখনো নিজের কথা না ভেবে ওই বাচ্চার কথাই ভাবছো। ওই বাচ্চাটির নাম সেদিন জিজ্ঞাসা করায় নরি জানায় এই বাচ্চাটির নাম আকিকো। এরপর থেকে আকিকো, নরি আর শিকিশিমা একসাথেই থাকতে শুরু করে এক বাড়িতে। আস্তে আস্তে দিন যেতে থাকলে ওরা একটা নতুন বাড়িও তৈরি করে আর এইভাবে ওদের 1 বছর পার হয়ে যায়। একদিন বাড়ি এসে খুশি হয়ে শিকিশিমা জানায়, আমার একটা নতুন চাকরি হয়েছে, যার জন্য 3000 ইয়েন আমি মাইনে পাবো, তার জন্য আমাকে সমুদ্রে যেতে হবে। নরি চাকরির ব্যাপারে জিজ্ঞাসা করলে ও জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপান সমুদ্রের মাঝে মাইন দড়ি বেঁধে চারিদিকে
চারিদিকে ছড়িয়ে রেখেছিল। সরকার এখন চায় ওই মাইনগুলো তুলে নিয়ে আসতে বা ধ্বংস করে দিতে। যা শুনে নরি বলে, এটা তো ভীষণ ভয়ঙ্কর কাজ, এতে তোমার জীবন ঝুঁকিও থাকতে পারে। তা শুনে শিকিসীমা বলে, তাই জন্যই তো এত টাকা দিচ্ছে, আর টাকা না থাকলে বাচ্চাটা মানুষ করব কি করে, আর এর জন্য সরকার থেকে অনেক উন্নত হাতিয়ার ও বোটও দেওয়া হবে। সব শুনে নরি বলে, তোমাকে আমাদের জন্য মরতে দিতে পারি না, তুমি এই কাজ ছেড়ে দাও। তাতে শিকিসীমা বলে, এই নিয়ে বেশি দুশ্চিন্তা করো না, সব ঠিক হবে। পরদিন ও কাজে গেলে দেখে একটি কাঠের বোট ওদের দিয়েছে সরকার থেকে। যা দেখে বলে, এই বোট দিয়ে আমরা কি করব, এত বড় সমুদ্র, এই ছোট্ট একটা বোট কোন কাজে লাগবে। সেখানে তার পরিচয় হয় একজন সায়েন্টিস্টের সাথে, যাকে ওই টিমের সবাই ডক্টর বলে ডাকে। সে শিকিসীমাকে বোঝাতে শুরু করে, সমুদ্রে যত মাইন আছে সব থেকে ডেঞ্জার মাইন হলো ম্যাগনেটিক মাইন, যা ওর কাছে আসা সমস্ত সমুদ্রের জাহাজকে ও নিজের কাছে টেনে নেবে আর ওর কাছে গেলেই ব্লাস্ট করবে। এই সব মাইনগুলোর জন্যই এই কাঠের বোট দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই আমাদেরকে অ্যাট্রাক্ট করতে না পারে। যাকে ওরা কাজ শুরু করে যখন সমুদ্রের দিকে যেতে থাকে, তখন একটা মাইন ওরা পায়। ওই মাইনটাকে টার্গেট করে বোটেরই একজন মেম্বার নিশানা করলে কিছুতেই নিশানা লাগাতে পারে না। তখনই শিকিসীমা আসে আর হাওয়ার গতি দেখে ও নিশানা লাগায়, আর ওটা ব্লাস্টও হয়ে যায়। যা দেখে বাকি টিম মেম্বাররা খুব খুশি হয়, ডাক্তারও দেখে খুব খুশি হয়। রাতে শিকিসীমা বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়লে আবার সেই গডজিলার স্বপ্ন দেখে, যেখানে দেখে গডজিলা সমস্ত মেকানিকদের ওর সামনেই মেরে ফেলছে, আর ও কিছুই করতে পারছে না, আর ওর ভয়ে দম বন্ধ হয়ে আসে। সেই সময় ঘুম ভাঙলেও তার ভয় কাটতে চায় না। নরি তাকে জল এনে দিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? ও সেই সময় বেশি কিছু জানায় না। এইভাবে ওদের দিন কাটতে থাকে। এক সময় জাপানে নিউক্লিয়ার এক্সপ্লোশন হয়, যাতে গডজিলা খুব আহত হয়। শিকিসীমা, নরি আর আকিকোর জীবন একই রকম ভাবে চলতে থাকে। কিছু বছর পার হলে ওরা নিজের বাড়িতে শিকিসীমার পুরো টিমকে ইনভাইট করে। সেখানে নরি সব রান্নাবান্না করে ওদের খাওয়ায়। ওরা খুব আনন্দ করে খায়ও, আর নরিকে এই দাওয়াতের জন্য ধন্যবাদ জানায় বৌদি বলে। এই শুনে নরি বলে, আমি শিকিসীমার বউ না। যা শুনে ওর পুরো টিম চমকে যায়। নরি ভেতরে গেলে শিকিসীমা বলে, হ্যাঁ, ও আমার ওয়াইফ না, আর এই বাচ্চাটাও আমাদের না। যুদ্ধের সময় আমরা তিনজনই আমাদের পরিবারকে হারিয়ে ফেলি, তাই এখন একসাথে আছি। সব শুনে টিম বলে, তোমাদের এখন বিয়ে করে নেওয়া উচিত। এরপর একদিন শিকিসীমা কাজ থেকে বাড়ি ফিরলে নরি জানায়, আমি নতুন একটা কাজ পেয়েছি, যা আমার অনেক দিনের ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তা শুনে শিকিসীমা বলে, আকিকোর কি হবে, ওকে কে দেখবে? তখন নরি জানায়, আমি পাশে সুমিকোকে বলে রেখেছি, ও খুশি খুশি আকিকোকে রাখতে রাজি হয়েছে। তারপরও শিকিসীমা জানতে চায়, আমার এত ভালো রোজগার সত্ত্বেও তুমি কেন কাজ করতে চাইছো? তাতে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। তখন নরি জানায়, আমরা তোমার ঘাড়ে ঝুলে থাকলে তোমার বিয়ে এমনিতেও হবে না, তাই আমি চাই নিজের পায়ে দাঁড়িয়ে আকিকোকে নিয়ে আলাদা থাক। এরপর শিকিসীমা আর কোনো উত্তর দিতে পারে না। অন্যদিকে জানা যায়, আমেরিকার নিউক্লিয়ার ওপেন অ্যাটাকের জন্য গডজিলার রিয়াকশনে নিজেকে আরো শক্তিশালী করে ফেলেছে। একদিন শিকিসীমার পুরো টিম একটা নষ্ট হয়ে যাওয়া জাহাজকে দেখতে পায়, যা গডজিলার অ্যাটাকে ভেঙে গিয়েছিল। যা দেখে শিকিসীমা বলে, গডজিলাকে আমি দেখেছি ওডো আইল্যান্ডে, যেখানে সবাইকে পিঁপড়ের মতো টিপে মারছিল। এই কাজ ওরই হবে। সাথে এও বলে, গডজিলা যেখানে যায় সেখানে সমুদ্রের বড় বড় মাছকে মেরে ওপরে পাঠিয়ে দেয়, আর তখনই ওদের বোটের চারিদিকে মরা মাছ দেখতে পায়। যা দেখে শিকিসীমা বুঝতে পারে গডজিলা চলে এসেছে। তাই ও পুরো টিমকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে চলো, নিশ্চয়ই গডজিলা আমাদের কাছাকাছিই আছে। সাথে সাথেই গডজিলা বেরিয়ে ওদের শিপে অ্যাটাক করে, কিন্তু ওরা খুব জোরে চালিয়ে যেতে থাকে, আর ওদের কাছে যে মাইন ছিল তার একটা প্রথমে জলে ফেলে দেয়। আর গডজিলা যখন ওই মাইনের কাছে আসে, ওরা তার টেনে দিলে মাইন ব্লাস্ট হয়ে যায়, কিন্তু তাও গডজিলার কিছু হয় না, কারণ নিউক্লিয়ার রেডিয়েন্সের জন্য ও আরো শক্তিশালী আর ডেঞ্জার হয়ে গেছিল। এরপর ওরা আরেকটি মাইন জলে ফেলে দিলে ব্লাস্ট করাতেই যাবে, তখন দেখে তারটি কেটে গেছে। তখন তাড়াতাড়ি শিকিসীমা গুলি মেরে ব্লাস্ট করায়, যাতে গডজিলার মুখে একটা অংশ উড়ে যায়, কিন্তু তাতে দেখা যায় ওর ঘা সাথে সাথেই ভরে যাচ্ছে। তার মানে ও কোনোভাবেই ডিস্ট্রয়েড আর হবে না। ওদের ওপর হামলা করতে যাবেই, কিন্তু তখনই জাপান আর্মির বড় একটা শিপ এসে গডজিলার ওপর আক্রমণ করে। ওতে ও আরো খেপে গিয়ে হুঙ্কার ছাড়তে ছাড়তে ওই শিপকে ধ্বংস করে দেয়। শিকিসীমার যখন জ্ঞান আসে তখন ও হসপিটালে শুয়ে আছে। এরপর ওর টিম মেম্বার ওর কাছে এসে বলে, ভাগ্য ভালো তোমার জ্ঞান চলে এসেছে। এরপর ও বাড়ি ফিরে যায়। বাড়িতে ওর অবস্থা দেখে নরি বলে, তুমি সারাদিন কি এত দুশ্চিন্তা করো বলো তো? এতদিন তোমার সাথে আছি, আমরা কি তোমার কেউ না? তুমি আমাদের এত খেয়াল রাখো, তোমার কি সমস্যা হচ্ছে আমাদের যদি একটু বলো, তাহলে না আমরা একটু সাহায্য করতে পারি। সব শুনে ধীরে ধীরে শিকিসীমা বলতে শুরু করে, 1945 সালে যখন জোরদার যুদ্ধ চলছিল, যুদ্ধের ভয়ে ও কোনো ফল্ট না থাকা সত্ত্বেও যুদ্ধ বিমান নিয়ে ফিরে আসে ওডো আইল্যান্ডে, আর বলে আমার বিমানটি খারাপ হয়ে গেছে। সেখানে টেকনিশিয়ানরা কিন্তু ধরেই নিয়েছিল ওর বিমানে কোনো ফল্ট নেই, কিন্তু রাতের বেলা যখন গডজিলা অ্যাটাক করে তখন ওকে দিয়ে মেশিন গান চালানোর কথা বললেও ও যখন চালাতে পারেনি,
হয়নি তার জন্য সমস্ত মানুষ মারা যায়, আর সেই দুঃখ এখনো ভুলতে পারে না। তাই প্রতি রাতেই ও স্বপ্ন দেখে গডজিলা অ্যাটাক করছে আর বাকি ওর টিম মেম্বাররা পরপর মারা যাচ্ছে, আর ও কিছুই করতে পারছে না। এই বলে ও আরো ভেঙে পড়ে আর বলে আমি কেন সেই দিন মরে গেলাম না, এই চিন্তাটা আমার সবসময় কুড়ে কুড়ে খায়। সব শুনে নরি বলে ঈশ্বর যখন তোমাকে বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই তোমার বাঁচার কোনো কারণ আছে, তাই তুমি দুশ্চিন্তা করো না, যা ভবিষ্যতে আমাদের খুব কাজে লাগবে। এইভাবে পুরনো কথা না ভেবে সামনের দিকে এগিয়ে চলো। অন্যদিকে গডজিলা আবার একটি নতুন শিপের ওপর হামলা করে সমুদ্রে। শিপে যে টিম থাকে তারাও গডজিলার ওপর হামলা করে যাতে তাদের দিকে এগোতে না পারে। শিকিশিমা ঘরের মধ্যে আকিকোকে নিয়ে একাই ছিল, আর তখনই এমার্জেন্সি বেল বেজে ওঠে আর রেডিওতে শিকিশিমা শোনে জাপানের উপকূলবর্তী একটি শহরে গডজিলা হামলা করে ফেলেছে। তা শুনে শিকিশিমা খুব ভয় পেয়ে যায়, কারণ নরি ওখানেই কাজ করতে গেছে। এখন ওই শহরে গডজিলা পুরো লন্ডভন্ড করে দেয়, আর ওই সময় নরি ট্রেনে বসে এই ধ্বংসলীলা দেখতে থাকে গডজিলা। সে সময় গডজিলা এসে মুখে করে পুরো ট্রেনটাকেই ও চাপাতে শুরু করে। নরি ভয় পেয়ে যায় আর ওখানে একটা লাঠি ধরে ও ঝুলে পড়ে। কোনো রকমে নিজের জীবন বাঁচানোর জন্য ও জলের ওপর ঝাঁপ দিয়ে দেয়। ওখানে একটা বিল্ডিং এ কিছু রিপোর্টার গডজিলার ওপর রিপোর্ট করছিল, কিন্তু গডজিলা ওই বিল্ডিংটিকেই পুরো উড়িয়ে দেয় আর ওই রিপোর্টারদের মেরে ফেলে। নরি যখন সবার সাথে পালাচ্ছিল তখন শিকিশিমা ওকে এসে ধরে নেয়। আসলে নরি পড়ে গেছিল, এবার দুজনে মিলে পালাতে থাকে। এই সময় জাপানিজ আর্মি আবার অ্যাটাক করে গডজিলার ওপর, যাতে ও আরো ক্ষেপে ওঠে আর ওর পুরো গায়ে নীল নীল রঙের আভাযুক্ত আরো দাঁড়া বেরিয়ে যায়, যাতে মনে হয় ও আরো বেশি শক্তিশালী ও বড় হয়ে যাচ্ছে। আর তারপর গডজিলা গর্জন করলে ওর আওয়াজে আগুন বেরিয়ে আসে আর ওখানে সবকিছু ধ্বংস হয়ে যায়। একটা হাওয়া এসে নরিকে উড়িয়ে নিয়ে চলে যায়। কোন রকমে শিকিশিমাকে ঠেলে দিয়ে নরি ওকে বাঁচিয়ে নেয়। শিকিশিমা তারপর যখন ওই জায়গা থেকে বেরিয়ে আসে দেখে নরি কেন কোনো কিছুরই অস্তিত্ব নেই, সবকিছু ভেঙে গুড়িয়ে দিয়েছিল গডজিলার ওপর আক্রমণ করার জন্য গডজিলা তো ক্ষেপে লাল হয়ে যায় আর ভীষণ জোর গর্জন করতে থাকে, যা দেখে শিকিশিমা গর্জন শুরু করে। আসলে নরিকে মেরে ফেলার জন্য শিকিশিমার মধ্যে অদ্ভুত একটা আচরণ দেখা যায়, ও খুব দুঃখ পায় এতে। গডজিলা ফিরে গেলে ওই শহরের চারিদিকে ধ্বংস দেখে সবাই খুব অবাক হয়ে যায় আর কান্নাকাটি শুরু করে। জাপান গভর্নমেন্ট এই ধ্বংসের উপর রিসার্চ করতে শুরু করে গডজিলাকে কিভাবে সাহায্য করা যায়। এরপর শিকিশিমার বাড়িতে দেখানো হয়, যেখানে শিকিশিমা খুবই দুঃখে থাকে। এখানে বাচ্চাকেও আমরা দেখতে পাই যে শিকিশিমাকে জিজ্ঞাসা করতে থাকে সমানে যে ওর মা কোথায়, কিন্তু তার কোনো উত্তর দিতে পারে না। এখানে শিকিশিমার পুরো টিমকে দেখি। এখানে ওই ডাক্তারবাবু শিকিশিমাকে বলে জাপান গভর্নমেন্ট এই গডজিলাকে মারার জন্য আমাদেরকে চুজ করেছে, তোমরা যদি যাও তাহলে দেখতে পাবে ওখানে কিভাবে গডজিলাকে মারা হবে তার প্ল্যান চলছে। এরপর আমরা এমন জায়গায় দেখতে পাই যেখানে গডজিলাকে মারার জন্য পুরো টিমকে ডাকা হয়। ওখানে জাপানিজ মিলিটারি গভর্নমেন্টের জেনারেল আসে আর ওখানে ওদেরকে বলে গডজিলা এখন খুব মারাত্মক হয়ে উঠেছে, ও সবকিছু ধ্বংস করতে এগিয়ে আসছে, এখন ওকে আটকানোর জন্য আমাদের কেউ হেল্প করবে না, যা করতে হবে আমাদের নিজেদেরকে করতে হবে। আমার তোমাদেরকে বলার কিছু নেই, কারণ তোমরা যুদ্ধের জন্য অনেক কিছু বলিদান দিয়েছো, কিন্তু গডজিলাকে আটকানোর জন্য আমরা কি কি করতে পারি তা তোমাদেরকে এই সায়েন্টিস্ট আজকে বুঝিয়ে দেবে। এরপর ওই ডাক্তার আসে যাকে আমরা আগেই দেখিয়েছি শিকিশিমার টিমে। ও এসে বলে আমি জাপানিজ গভর্নমেন্টের নেভি অফিসার, সাথে সাথে আমি একজন সায়েন্টিস্টও। সে এসে জানায় আমরা গডজিলাকে যতদূর দেখেছি আমরা ওকে মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, অনেকভাবে মারার চেষ্টা করেছি, কিন্তু ওকে মারার সাথে সাথে যে পার্টস গুলো ওর ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো আরো দ্বিগুণ হারে বাড়তে শুরু করে, মানে ও নিজেকে হিল করতে পারে। তাহলে ওকে কোনোভাবে আঘাত দিয়ে মারা যাবে না। আমরা যেভাবে ঠিক করেছি সমুদ্রের মাঝখানে কিছু গ্যাস দিয়ে আর ওর মধ্যে ওই গ্যাসটা ফিট করে দিয়ে শিপের সাহায্যে ওকে ডুবিয়ে দেওয়া হবে, আর তা এত দ্রুত হবে যে ওর বডি সমুদ্রের নিচে যাওয়ার চাপ নিতে পারবে না, আর তাতে ও ব্লাস্ট করে যেতে পারে। তখন আরেকজন জিজ্ঞাসা করে সেখানে যদি না মারা যায় গডজিলা, তখন ডাক্তার জানে আমাদের কাছে প্ল্যান বিও আছে। ওই সিলিন্ডারের সাথে আমরা এমন কিছু বেলুন টাইপের যোগ করব যাতে ও ওই নিচে যাওয়ার প্রেসারে না মারা গেলেও যখন ওই বেলুন গুলো ফুলে উঠবে ওর বডি আর নিচে থাকতে পারবে না, ও উপরে উঠতে থাকবে। নিচে যাওয়ার পর উপরে ওঠার জন্য যে প্রেসার রিলিজ হবে ওটা ওর বডি নিতে পারবে না। একবার নিচে যাওয়ার জন্য প্রেসার, একবার উপরে আসার জন্য প্রেসার, দুটোই খুব কাছাকাছি সময়ের মধ্যে করা হবে যাতে ওর বডি খুব তাড়াতাড়ি প্রেসারটা অ্যাকসেপ্ট করতে না পারে, আর তাতে ওর মৃত্যু হবে নিশ্চিত। সেখানে থাকা আরেকজন অফিসার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে স্যার আপনি কি শিওর যে এতে করেই মারা যাবে গডজিলা? তা শুনে ডাক্তারবাবু বলে আমি শিওর তো না, আর আমাদের এটা চেষ্টা করতেই হবে, না হলে ওকে আটকানো যাবে না। যা শুনে জেনারেল বলে এমনিতেই অনেক কিছু ধ্বংস করে ফেলেছে গডজিলা, এরপর যদি ওকে আটকানো না যায় তাহলে পুরো জাপান ধ্বংসপ্রাপ্ত হবে, তাই আমাদের মনে হয় ওকে আটকানোর জন্য এই অ্যাটেম্পটা আমাদের নেওয়াই উচিত। এই কথায় সবাই রাজি হলেও কিছু জন রাজি হচ্ছিল না বলে জেনারেল বলে দেয় যে চায় না সে বেরিয়ে যেতে পারে এই টিম থেকে। কিছুজন বেরিয়েও যায়। মিটিং শেষের পর ডাক্তারবাবু খেতে বসে
ওর টিমকে পুরো জানায় আমাদের এমন একটা প্লেন লাগবে যে গডজিলাকে পুরো সমুদ্রের মাঝামাঝি নিয়ে যাবে যেখানে গভীরতা আছে, আর তার জন্য আমাদের প্লেনের একটা ভালো মেকানিক চাই। তখন শিকিশিমা জানায় ওর জানা একজন মেকানিক আছে, যে মেকানিকটি আগে বেঁচে গিয়েছিল, লাশগুলোকে এক জায়গায় করে রাখছিল, সেই মেকানিকের কথাই শিকিশিমা বলছিল। অনেক খুঁজেও ওই মেকানিকের ট্রেস পায় না। তারপর খবরের কাগজে কিছু এমন লেখে যা দেখে ওই মেকানিক খুব ক্ষেপে যায় আর শিকিশিমার ওপর হামলা করে। শিকিশিমাকে এসে বলে তুমি এইসব কথা লিখেছো কেন? আমার জন্য পুরো টিম মারা গিয়েছিল, শুধু তোমার ভুলের জন্য পুরো টিমকে আমি বাঁচাতে পারিনি। তখন শিকিশিমা বলে আমার কোনো উপায় ছিল না, আমি তোমাকে কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। এরপর যদি আমি এই ভুলটা রেকটিফাই না করতে পারি তাহলে সারা জীবন আমার মধ্যে আফসোস রয়ে যাবে। গডজিলা এসেছে, এবার ওকে মারার জন্য গভর্নমেন্ট একটা প্লেন বানিয়েছে, সেটা ঠিক করাতে চায়, যা সম্পূর্ণ নেই এখনো, যা একমাত্র তুমিই করতে পারবে। তারপর ওই মেকানিক ওই প্লেনের কাছে নিয়ে যায় আর ওকে দেখায় কোথায় কোথায় কি কি ফল্ট আছে সেটা দেখার জন্য। মেকানিক প্লেন দেখেই নিজেকে একদম তৈরি করে নেয় আর ওই প্লেনের সবকিছু ঠিক করতে লেগে যায়। বেশ কিছুদিন লাগে তা ঠিক করতে। আর অন্যদিকে ডাক্তারবাবু সমস্ত গ্যাস হাতিয়ার পত্র নিয়ে পুরো শিপ তৈরি করে নেয়, যাতে হঠাৎ করে হামলা করলেও গডজিলাকে মারতে পারে। গডজিলা সমুদ্রের র্যাডারে ধরা পড়ার পরপরই জানা যায় যে পরের দিনই অ্যাটাক করা হবে, তাই জন্য যার বাড়িতে চলে যেতে বলে গভর্নমেন্ট। বাড়ি গিয়ে শিকিশিমা তার মেয়ের সাথে দেখা করে আর ওকে খুব আদর করে। সেখানে আকিকো ওকে একটা হাতে আঁকা ছবি দেয় যেখানে ওকে খুব দুঃখী লাগে, যা দেখে শিকিশিমা জিজ্ঞাসা করে এটা তুমি কি এঁকেছো, এখানে তুমি এত দুঃখী কেন? আকিকো বলে এখানে মম নেই, যার জন্য আমার খুব কষ্ট হচ্ছে একা থাকতে। তারপর রাতের বেলা ঘুম পাড়িয়ে দিয়ে ওর কাছে একটা বড় প্যাকেট রেখে যায়। পরদিন সকালে উঠে আকিকো ওটা সুমিকোকে দেয়, মানে ওর প্রতিবেশীকে দেয়। তার মধ্যে কিছু টাকা রেখে যায় আর বলে যদি না ফিরি তাহলে প্লিজ আকিকোর খেয়াল রেখো তুমি। শিকিশিমা পরদিনই চলে যায় ওই প্লেনের কাছে যেখানে মেকানিক সারাই করছিল। ওখানে গেলে মেকানিক ওকে সব বুঝিয়ে দেয়, কোথায় গ্যাস সিলিন্ডার আছে, কোথায় বোম রাখা আছে, কোথায় কিভাবে ইউজ করতে হবে। আর বলে গতবারে তোমার জন্যই গডজিলা বেঁচে গিয়েছিল আর আমাদের সব সাথী মারা গিয়েছিল, তোমাকে এর বদলা কিন্তু নিতেই হবে। তার জন্য শিকিশিমা মানসিকভাবে প্রস্তুত থাকে আর ওর কাছে থাকা পুরনো সাথীদের ফটো বের করে দেখে আর ওর মেয়ের ফটো দেখতে থাকে, যেখানে তিনজনকে আঁকা ছিল, নোরি, ও আর আকিকো। পরদিন সবাই তৈরি হয়ে পুরো শিপ নিয়ে সমুদ্রের মাঝখানে যায় আর আওয়াজ ছাড়তে থাকে সমুদ্রের মধ্যেখানে ডিভাইস দিয়ে, যাতে গডজিলা যেখানেই থাকুক না কেন ওদের কাছে ফিরে আসে। এই আওয়াজ শুনে বিরক্ত হয়ে গডজিলা সমুদ্রের মাঝখান থেকে উঠে আসে আর মেন ল্যান্ডে উঠে পড়ে, যা দেখে শিকিশিমা ওর মাঝখান দিয়ে প্লেন ঘুরিয়ে নেয় আর ওকে বিরক্ত করতে থাকে যাতে ওকে মেন লোকেশনে আনতে পারে। এইভাবে ঘুরতে ঘোরাতে ওরা সমুদ্রের মাঝখানে পৌঁছে যায়, যা দেখে ডাক্তার খুব খুশি হয়ে যায় আর জেনারেলকে বলে পুরো শিপকে রেডি করতে বলো, এখনই অ্যাটাক করতে হবে গডজিলার ওপর। সমস্ত শিপ তাদের কাছে থাকা সিলিন্ডার গুলোকে জলে ফেলে দেয় আর তা গডজিলার গায়ে লাগিয়ে দেয়, কিন্তু গডজিলার ওদিকে হুঁশ ছিল না। যেহেতু সমানে শিকিশিমা ওকে বিরক্ত করে যাচ্ছিল, ওর দিকেই তাকিয়েছিল। এক সময় ও বিরক্ত হয়ে ওর মুখ দিয়ে গর্জন ছাড়ে, যাতে পুরো সমুদ্র কেঁপে ওঠে আর শিপগুলোর অবস্থাও খারাপ হয়ে যায়। কিন্তু এই সময় শিপগুলো নিজেদের সামলে নেয়। এরপর ওই ডিভাইস দিয়ে গডজিলাকে একবার নিচের দিকে নিয়ে যাওয়া হয় সমুদ্রের নিচে, যাতে ও কোনোভাবেই মরে না, যা দেখে সায়েন্টিস্ট অবাক হয়ে যায়। আবার বেলুন দিয়ে ফুলিয়ে ওকে আবার ওপরে আনা হয় যাতে চাপেও মারা যায়, কিন্তু তাতেও গডজিলার কিছু হয় না। যেহেতু শিকিশিমা নিজেকে তৈরি করেই গিয়েছিল, প্লেনের মধ্যে ওর বোম রাখা ছিল, ও গডজিলার মুখের ভেতর ঢুকে যায় আর ওই বোম ব্লাস্ট করে, যাতে পুরো মুখ গডজিলার ফেটে গিয়ে ছড়িয়ে যায় আর গডজিলা ডুবে যায়, যা দেখে সবাই খুব খুশি হয়, কারণ ততক্ষণে গডজিলা নিচে নেমে গিয়েছিল। সবাই ভাবে শিকিশিমা হয়তো নিজের জীবন বলিদান দিল, কিন্তু সেই ধোঁয়ার মধ্যে দিয়ে শিকিশিমা প্যারাশুটে করে ফিরে আসে। যখন টেকনিশিয়ান ওকে হেলিকপ্টারের সমস্ত পার্টস পার্টিকেল সব বোঝাচ্ছিল, তখন টেকনিশিয়ান ওকে বুঝিয়ে দিয়েছিল ওর সিটাকে সরিয়ে নিলেই ওখানে প্যারাশুট পাবে, যদি অ্যাটাক করে সময় পায় তাহলে ও প্যারাশুট নিয়ে পালিয়েও যেতে পারে। যাই হোক, গডজিলাকে মারার পর শিকিশিমা কোনোভাবে বেঁচে ফিরে আসে আর সবাই মিলে খুব আনন্দ করতে থাকে, কারণ তারা সফল হয়েছিল গডজিলাকে মারতে। পুরো টিম যখন মেনল্যান্ডে ঢোকে সবাই ওদের ওয়েলকাম জানায়। ওখানে সুমিকোও আসে। সুমিকো এসে শিকিশিমার হাতে একটা চিঠি দেয়, যা পড়ে শিকিশিমা ওর মেয়েকে নিয়ে দৌড়তে শুরু করে আর একটা হসপিটালে যায়, যেখানে দেখে নোরি বেঁচে আছে আর ওর জন্যই অপেক্ষা করছে। যদিও ও যথেষ্ট পরিমাণে আঘাত পেয়েছিল, কিন্তু ও সেরে উঠেছে। এইভাবেই মুভিটি শেষ হয়। যদি তোমাদের আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।